সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে যখন আমাদের সাধারণ কিছু সমস্যা দেখা দেয়, সেটি হতে পারে পেটে ব্যথা, সেটি হতে পারে মুখের কোনো রোগ, সেটি হতে পারে মাথা ব্যথা, অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা যখন দেখা দেয় আমরা কিন্তু সেটিকে পুষে রাখি, অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নিতে চাই না। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখের রোগে বিলম্ব বা মুখের রোগগুলোকে পুষে রাখা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, যখন অসুখ বিসুখ হয় তখন কিন্তু সেটিকে আমরা পুষে রাখি। এই যে রোগগুলোকে পুষে রাখা, এটা আসলে কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে? জি, আপনি দেখবেন যে একটা প্রবাদ কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আসলে সুস্থ থাকলে তো বুঝি না, অসুস্থ হলেও দেখা যায় বুঝি না দাঁতের যে কতটুকু চিকিৎসা করতে হয়। মুখের একদম কমন রোগগুলো যদি আমরা আলাদা করি, খুব কমন ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ যে কোনো বয়সেই হয়, একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই দাঁতের ক্ষয় রোগ হতে পারে। এর যদি পুষে রাখে এখান থেকে কী হতে পারে, মানে ঝুঁকিটা কী? এই যখন দেখা যায় গর্তটি শুরু হলো তখন কিন্তু খুব বড় ধরনের উপসর্গ আসে না। হয়তো খাবার জমে আছে, ঠান্ডা খেলে দাঁত শিরশির করছে, মিষ্টি খেলে শিরশির করছে, বাট রোগীরা কিন্তু অবহেলা করে যেটা আমরা এমনি ঠিক হয়ে যাবে। যেমন ধরুন শরীরে হাড় ভেঙে গেলে জোড়া লাগে, ত্বক কোথাও কেটে গেলে আস্তে আস্তে জোড়া লেগে যায়। বাট আমাদের এই টুথ বা ডেন্টাল টিস্যুটি এমনভাবেই আল্লাহ তৈরি করেছে, একবার যদি ক্ষয় হওয়া শুরু হয় সেটা চিকিৎসা ছাড়া অটোমেটিক কোনোভাবেই এটা ভালো হবে না। এটা একদম স্পষ্ট কথা। সুতরাং দাঁতের গর্ত হলে পুষে রেখে যেটা ভালো হবে সেটা চিন্তা করার কোনো সুযোগ নেই, চিকিৎসা করিয়ে নিতে হবে। এরপর আসছে মাড়ির রোগ, খুব কমিউনিটি, একটু বয়স বাড়লে এটা হয়। আমাদের যেমন চাচা চাচি দাদা দাদি বাসায় যারা আছে অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছে। ব্রাশ করে থুতু ফেললে একটু রক্ত পড়ছে, কি যাই আসে, ব্যথা তো করছে না। দেখা যাবে এখান থেকে এই দাঁতটি যে ধারক কলা, মানে দাঁত যেখানে বসে থাকে মুখের মধ্যে উপরের এবং নিচের দাঁতগুলিতে, এই মাড়ি রোগ যদি পুষে রাখে আস্তে আস্তে দেখা যায় দাঁতগুলি নড়ে যাচ্ছে, পড়েও যেতে পারে এই মাড়ি রোগ থেকেই কিন্তু। তো এটা পুষে রাখার কোনো সুযোগ নেই। এর পাশাপাশি আরেকটা লাস্ট যেটা হচ্ছে ক্ষত, খুব কমন। আপনি দেখবেন অনেকের ভিতরেই অল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী ক্ষত হচ্ছে, যে মুখ জ্বলছে, ঝাল খেলে মুখটা একটু জ্বলা করছে, এমনিতেই মুখে একটু বার্নিং সেন্সেশন হচ্ছে। তো এই ধরনের ক্ষত যদি কেউ 2 সপ্তাহ বেশি পুষে রাখে, ভালো হচ্ছে না, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বড় ধরনের ক্ষতি হতে পারে, যেটা এখনকার সময় আমরা ওরাল ক্যান্সার হিসেবে যে একটি ব্যাপক একটি প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা, কারণ আমাদের দেশের সংখ্যা অনেক বেশি। এটাও কিন্তু সাধারণত হয়ে থাকে অবহেলিত মুখের ক্ষত থেকে, যে লম্বা টাইম কেয়ার নিচ্ছি না, ক্ষত হয়ে আছে ক্ষতের মতো, আমি আমার মতো চলছি, সেখান থেকে আসলে এই ওরাল ক্যান্সার বা এটা হতে পারে। তো যেভাবে হোক না কেন মুখের যে কোনো রোগ যদি আমরা পুষে রাখি এখান থেকে আসলে বড় ধরনের জটিলতার ভিতরেই চলে যায়। বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ব্রাশ করার সময় একটু ব্লিডিং হচ্ছে, এটা আসলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে? তো বাচ্চাদের যেটি হচ্ছে মাড়ি ফুলে যায়, আপনি যেমনটি বলছিলেন, এটা খুব কমন হয় হচ্ছে যেসব বাচ্চারা ভালো মতো দাঁত ব্রাশ করে না বা রাত্রে ঘুমের মধ্যে ফিডারে দুধ খাওয়ার অভ্যাস তৈরি করেছে ছোটোবেলা থেকে, এদের এটি খুব কমন হয়। দাঁত ছিদ্র হয়ে সেখান থেকে ইনফেকশন দাঁতের গোড়ায় চলে যায়, যে তখন ওই গোড়া থেকে মাড়িটা ফুলে ইনফেকশন বেরিয়ে আসতে চাই। 2-3টা দাঁতের মাঝখানে দেখবেন যে ধরনের ফুলে যাচ্ছে, আপনি যেমন বলছিলেন। তো এই সমস্যা যদি যাদের হয় বা যেসব বাচ্চারা হয়ে থাকে তারা কিন্তু ব্যথা পায়, ঠিকমতো খেতে পারে না, হজমের কষ্টে ভোগে। তো আমাদের দেশের মানুষরা কি মনে করে যে এটা তো সামনে দাঁত হলে এটা 6 বছর বয়সে পড়ে যাবে, মাড়ির দাঁত হলে তো 11 বছর পড়ে যাবে। বিষয়টি এমন নয়। এই টাইমের আগে যদি এই দুধ দাঁতগুলি নষ্ট হয়ে যায় এবং রোগগুলি ওখানে থেকে যায়, সেখান থেকে কিন্তু স্থায়ী দাঁত যে উঠবে নিচের দাঁতটি, সেই দাঁতটি ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু ক্ষতি না, দাঁতটি এলোমেলো হয়ে যেতে পারে, যখন উঠবে দেখবেন বাইরে দিয়ে বেরিয়ে আসছে বা ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এই জন্যে দুধ দাঁতকে যত্ন করে সুস্থ রাখতে হবে। আর যদি সেখানে রোগ হয়ে যায়, সে রোগকে পড়ে যাওয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করিয়ে সেই দাঁতটি নির্দিষ্ট টাইম পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে স্থায়ী দাঁতটি ভালোভাবেই ওঠে,
চোয়ালের গঠন ভালো হয়, বাচ্চার লেখাপড়ার মনোযোগীও হতে পারে। কারণ এটা গবেষণা বলি এই জন্যই যে এই গবেষণাটা অনেক দেশেই হচ্ছে যে এই স্কুলগুলি বাচ্চারা যদি ডেন্টাল রোগ পুষে রাখে, তাদের তো সিস্টেমিক কিছু সমস্যা হচ্ছেই, এর পাশাপাশি তারা মানসিকভাবে অনেক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা স্কুলে যে মনোযোগী হতে পারছে না, যে লেখাপড়ার বিষয়টি তারা মনের স্মরণশক্তিটা তাদের কমে যাচ্ছে। সুতরাং বাচ্চাদেরও এই দাঁতের যে পরিচর্যাটি এবং চিকিৎসা দুটাই জরুরি। দাঁতের ক্যারিজ ছোটদেরও হয়ে থাকে, বড়দেরও হয়ে থাকে। কি কি কারণ রয়েছে ছোটদের এবং বড়দের কারণটাও একটু জানতে চাই। ছোট এবং বড় সবার জন্যই এই দাঁতের গর্ত, ডেন্টাল ক্যারিজ এর কারণ একটিই কারণ, সে মিষ্টি জাতীয় খাবার। সহজ করে বলতে গেলে আমরা যদি 24 ঘন্টায় একবারও নিয়ম মেনে দাঁত ব্রাশ না করি, আপনি দেখবেন যে একটু নখ দিয়ে দাঁতের উপরে আঁচড় দিলে নখের মধ্যে সাদা সাদা জিনিস দেখা যায়। এটা দেখবেন যারা একটু একদিন ব্রাশ না করলে এটা কিন্তু চলে আসে, দেখাই যায়। এটাকে আমরা বলি ডেন্টাল প্লাক বা ব্যাকটেরিয়াল প্লাক। এটা তৈরি হয় আমাদের মুখের যে লালা আসে, এই লালা এবং মুখের মধ্যে রয়ে যাওয়া অসংখ্য প্রজাতির ব্যাকটেরিয়া সুপ্তভাবে থাকে, তারা কোনো কাজ করে না কিন্তু ঘুমিয়ে থাকে আর কি, মানে তারা পরিবেশ পেলেই আসলে তাদের ধ্বংসালীলা চালানো শুরু করে। ওই ব্যাকটেরিয়ার মুখের লালা মিলে এই যে সাদা অংশ দেখি এটা তৈরি করে। তো ওটা যখন তৈরি হয়ে যায় এবং এর মধ্যে যদি আমাদের গৃহীত কোনো মিষ্টি জাতীয় খাবার ওর মধ্যে যায়, সেটা যে কোনো মিষ্টি হতে পারে, আইসক্রিম বলেন বা বাজারে মিষ্টি বলেন, চুইংগাম, চকলেট, ক্যান্ডি, এমনকি যে আলুর চিপস বাজারে পাওয়া যায়, কোমল পানীয়, এই সমস্ত মিষ্টি খাবার যখন ওই ডেন্টাল প্লাকের মধ্যে আসে, তখন ওই ব্যাকটেরিয়াগুলি ওই মিষ্টি জাতীয় খাবারকে কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। ওই অ্যাসিডই দাঁতের শক্ত আবরণকে ক্ষয় করে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত তৈরি করে। বড়দের ক্ষেত্রেও যায়, ছোটদের ক্ষেত্রে একই কারণ। পাশাপাশি জানতে চাই স্মোকিং আসলে কতটা দাঁতের ক্ষতি করতে পারে। স্মোক মানে তো তামাক, আমরা সবাই জানি, এখন এত প্রচার হচ্ছে যে তামাকের কোনো ভালো দিক নেই, একটি ভালো দিক নেই। শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গই এটা কোনো না কোনোভাবে ক্ষতি করছে, আর মুখের মধ্যে আরও বেশি। আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী আমরা যে দেশগুলি বলি, এখানে ওরাল ক্যান্সারের কিন্তু অন্যতম কারণ এই অবাধে তামাকের ব্যবহার। তো তামাকের ব্যবহারে দাঁতের, মানে আমরা যদি দাঁতের কথা চিন্তা করি, এটা একটা স্ট্রেন পড়ে, আমরা নিকোটিনের দাগ, কালো কালো দাগ হয়ে যায়, মুখে একটা বাজে ধরনের স্মেল হয়। এটা তো নর্মাল জিনিস, এটা হয়তো চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কিন্তু ভয়াবহ জিনিস হচ্ছে যে মুখের নরম ত্বকে এই যে কোনো তামাক, শুধু যে ধূমপান এমন না, পান, ইভেন জর্দা তো আরও ভয়াবহ। এই পানের সাথে জর্দাটা খাচ্ছি আমরা, যে খয়ের খাচ্ছি, সুপারিও, এগুলো কিন্তু মুখের ত্বকের মধ্যে এক ধরনের ক্রনিক ইরিটেশন করে। সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটি প্রায় অনেক ক্ষেত্রে বলা হয় 60 থেকে 70 ভাগ বেড়ে যায় যারা রেগুলারই তামাকের ব্যবহার করছে। সুতরাং ধূমপান বলেন, জর্দা বলেন, সুপারি বলেন, এগুলাকে এখনই আজ থেকেই বাদ দিতে হবে। স্যার, মুখে ছোটোখাটো অনেক সময় অনেক ধরনের ক্ষত হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অনেকের দাঁত খুব ধারালো থাকে বা শার্প থাকে, সেখান থেকেও ক্ষত হয়ে সেটি ক্যান্সারে পরিণত হতে পারে, সেই সম্পর্কে একটু জানবো। ক্যান্সারটি কেন হয় এর পিছনে যে কারণটা আমরা বের করার চেষ্টা করি, সেটা আসলে ক্রনিক ইরিটেশন, মানে বুঝতে পারে না দীর্ঘ সময় কোনো ঘষা লাগা বা কোনো একটা প্রদাহ টাইপের মুখে যদি রয়ে যায়, সেখান থেকে আসলে ক্যান্সারটি হয়। তো আপনি দেখবেন যারা, আমি একটু আগে যেটা বলছিলাম, যারা অবাধে তামাক ব্যবহার করছে, তাদের এই মুখে এই তামাকের যেই একটি গরম বিষয় বা নিকোটিনের বিষয়, ওটি একটি ক্রনিক ইরিটেশন দিচ্ছে। এর পাশাপাশি যাদের হয়তো দাঁত ভেঙে আছে বা কৃত্রিম দাঁত ভেঙে আছে, শার্প হয়ে আছে, বিশেষ করে আক্কেল দাঁতের ক্ষেত্রে খুব কমন হয় এটা, যে আমরা খুব বেশি পাত্তা দিই না, ভেঙে আছে, একটু ঘষা লাগছে, কী বা যায় আসে। দেখবেন ওই ক্ষত, ওই ঘষা লাগার জায়গাটি কিন্তু এক ধরনের ক্ষত দেখা যায়। হাত করলে যদি একটু গালটা টেনে আয়নায় দেখতে চাই, দেখা যায় একটু লাল রেডিশ হয়ে আছে বা একটু হোয়াইটিশ হয়ে আছে। এই ওরাল ক্যান্সার কিন্তু একমাত্র মুখের এই ক্যান্সারটি, যেটা কিন্তু রুগীরা বা মানুষ চাইলে কিন্তু নিজেরা দেখতে পারে। আমি যে হা করে আমরা মুখের মধ্যে দেখতে চাই, মুখের মধ্যে সাধারণত যে পিঙ্কিশ কালারটি থাকে, এখান থেকে যদি কোনো অ্যাবনর্মাল চোখে পড়ে, সেটা ব্যথা হোক বা ব্যথা না হোক, সেটা হতে পারে অতিরিক্ত লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, মাকড়সার জালের মতো হয়ে আছে, একটু গোটা হয়ে ফুলে আছে, এই ধরনের মুখের মধ্যে নরম ত্বকে যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, এটা অনেকেরই হয়, আমার আপনি দেখবেন অনেকের মাঝে মধ্যে হয়, বাট সেটা 2 সপ্তাহ থাকে না, কিন্তু তার আগে এমনি ভালো হয়ে যায়। ওষুধ খেলেও ভালো হয়, ওষুধ না খেলেও ভালো হয়। বাট যেই ক্ষত বা যেই গোটাগুলা বা যে অস্বাভাবিকতাগুলা 2 সপ্তাহের বেশি রয়ে যায়, সেক্ষেত্রে অবহেলা করার সুযোগ নাই, কারণ এখান থেকে কিন্তু আস্তে আস্তে এই ক্যান্সারের দিকে টার্ন নেওয়া শুরু করে। তো এই জন্য আমরা বলি যে অবশ্যই এই ধরনের সমস্যা থাকলে ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়া, যে আমার যে ক্ষতটা আছে বা যেই অস্বাভাবিকতাটা আছে, এটা কি স্বাভাবিক বা এটার ধরনটা কোন ধরনের, জেনে নেওয়া খুব সহজ। ডাক্তারের কাছে গেলে এটা খুব সহজেই বলে দিতে পারবে যে এটা আসলে এই কারণে হয়েছে, আপনার ভয়ের কারণ নেই, অথবা ভয়ের কারণ আছে কিনা, থাকলে কি করতে হবে। অনেক ক্ষেত্রে ঘরোয়াভাবে লবণ পানি দিয়ে কুলকুচি করে, এটি আর কতটুকু কিওর করতে পারে? এটা করা উচিত এই জন্যই, কারণ মুখের মধ্যে আপনি জানেন যে অনেক ব্যাকটেরিয়া, আমি আগেই বললাম যে সুপ্ত অবস্থায় থাকে। এই যে যখন আমরা এই লবণ পানিতে কুলি করছি, মুখের পরিবেশটা তারা অনেক বেশি স্বাস্থ্যকর করছে।
ফলে সহজেই এই ঘুমন্ত যে জীবাণুগুলি রয়েছে এগুলা ওই রোগ তৈরি করার মতো অবস্থায় যেতে পারে না। এই জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর একটু কুলি করে ফেললো, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে লবণ পানি দিয়ে কুলি করে ফেললো, তাহলে মুখের যে স্বাস্থ্যের ব্যবস্থাটি অনেকটাই ভালো থাকবে। তবে ব্রাশের বিকল্প কিন্তু এটা না। অনেকে মনে করে কুলি করলেই বুঝি ব্রাশ করা লাগবে না, এমনটি নয়। কারণ দাঁতের পৃষ্ঠে যেগুলি লেগে থাকে ডেন্টাল প্লাগ বলছিলাম, ওই প্লাগ যদি 24 ঘন্টার মধ্যে জমে যায় একবার, কুলি করলে কিন্তু এটা খুব বেশি দূর হবেই না। সেক্ষেত্রে আপনাকে ব্রাশের মারফতেই এবং নিয়ম মেনে ব্রাশের মারফতেই সেগুলো দূর করতে হবে। কারণ দাঁতের মধ্যে কিন্তু অনেক লুকায়িত জায়গা থাকে, আমরা এটা হয়তো বুঝি না, মনে করি খুব ভালো করে ব্রাশ করছি। একটি বিষয় যে দাঁত যদি খুব ভালো করে ব্রাশ করাও হয়, তারপরেও কিন্তু দাঁতের প্রায় 25 থেকে 30% অংশ কিন্তু পরিষ্কার করা যায় না। সেটি হচ্ছে দুই দাঁতের মধ্যবর্তী স্থানগুলি, সেখানে নর্মাল ব্রাশ কখনোই পৌঁছাবে না। যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার অভ্যাস থাকে তাদের কিন্তু আমরা অবশ্যই জোরালোভাবে বলে দিই যে তারা বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, এখন বাজারে ছোটো ছোটো ব্রাশ পাওয়া যায় অথবা সুতার রিল পাওয়া যায়, সেটার ব্যবহার জেনে ওই দাঁতের ফাঁকগুলিকে পরিষ্কার করতে হবে অন্তত রাত্রে একবার। তাহলেই দাঁতের সবগুলি পৃষ্ঠ নিশ্চিতভাবে পরিষ্কার হয়েছে, নিশ্চিত হতে পারবে। ডেন্টাল ক্যারিজ যেটা বলছিলাম এটা হবে না। ব্রাশিং এর পাশাপাশি এক্সট্রা কিছু কেয়ার নিতে হবে। আমরা এই দাঁতের রোগ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মুখের ভেতরাতে আসলে অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। এই মুখের ভেতরে বিভিন্ন রোগের সাথে কি আসলে শরীরের অন্যান্য কোনো অর্গান, মেজর অর্গান, এগুলো এফেক্টেড হতে পারে কিনা, যেমন কিডনি, লিভার, হার্ট? আমরা অনেকভাবেই বেটার বলার চেষ্টা করছি যে মুখের স্বাস্থ্য যদি খারাপ থাকে, সেই রোগটি শুধু মুখের অভ্যন্তরেই ধ্বংসলীলা চালাবে এমনটি নয়। খুব সহজেই এই জীবাণু আমাদের রক্ত প্রবাহে মিশে যেতে পারে।
আর রক্ত প্রবাহ শরীরে সব জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হার্ট বলি, লিভার বলি, খুব কমন যে রোগগুলি বারবারই উঠে আসে মুখের রোগের সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে হার্টের সমস্যা, বিশেষ করে ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, বিশেষ ধরনের প্রদাহ হার্টের। এর সাথে আসলে মুখের রোগের খুব নিবিড় সম্পর্ক কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি স্ট্রোক সময়ের একটি আতঙ্কিত বিষয়, আমরা প্রায় শুনি আমাদের নানা দাদার মধ্যে স্ট্রোক করছে। এই স্ট্রোকের পিছনেও কিন্তু অন্যতম কারণ হিসাবে এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে এখন দায়ী করা হচ্ছে। আবার গর্ভকালীন সময়ও কিন্তু এই মাড়ির রোগ খুব বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে, বিশেষ করে অপরিণত শিশুর জন্ম নেওয়ার হার 17% বেড়ে যেতে পারে যদি গর্ভকালীন সময় সেই মেয়েটি মুখের রোগে ভুগে থাকে। সবকিছু মিলেই আসলে মুখের স্বাস্থ্যকে পুষে রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা, অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে আপনি যেমনটি বলছেন যে আসলে মুখের যত্ন নেওয়াটা বা একটা ফলো আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা এই রোগগুলোকে পুষে রাখে তারা অনেকটাই সচেতন হবে। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রিপ্লেসমেন্ট অর্থাৎ হচ্ছে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে তার একটি প্রতিস্থাপন করা, অর্থাৎ এখানে যে হেড এবং কাভারিং যে অ্যাসিটাবুলাম দুটোই নষ্ট হয়ে যায় এবং একটি পর্যায়ে রোগী কার্যক্ষম হারিয়ে ফেলে। এমন তো পর্যায়ে আমরা যেটা করে থাকি যে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি, কিন্তু রিপ্লেসমেন্টটা আবার দুভাগে ভাগ আছে। একটি হচ্ছে পার্শিয়াল রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে টোটাল রিপ্লেসমেন্ট। পার্শিয়াল রিপ্লেসমেন্ট হচ্ছে যদি হিপের হেডটা নষ্ট হয়ে যায় বা হেডে ফ্র্যাকচার হয়, তখন হেডকে রিপ্লেস করাটাই আমরা বলি পার্শিয়াল রিপ্লেসমেন্ট। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।